প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গভীর বিস্ময় ও শোকের সঙ্গে জানাচ্ছি যে গতকাল আনুমানিক ৩:৩০ সময় ওমানের সড়ক দুর্ঘটনায় ৭ জন প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শোক সম্রান্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাদের শোক সইবার তৌফিক দান করে। প্রিয় দর্শক, প্রতিবারের ন্যায় আমরা গ্রাম বাংলা সমসাময়িক বিষয় নিয়ে নতুন আয়োজন নিয়ে চলে আসলাম। আজকের আলোচ্য বিষয় গ্রামে তরুণদের কর্মসংস্থান ও ছোট ব্যবসার সুযোগ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আছেন তাজুল ইসলাম সৈকত, তরুণ উদ্যোক্তা। তিনি আমাদের মাঝে তার ব্যক্তিগত মতামত যে গ্রামের তরুণদের কর্মসংস্থান ও ছোট ব্যবসার সুযোগ নিয়ে আলোচনা করবেন। প্রথম আমি সৈকতের কাছে জানতে চাই যে আমাদের গ্রাম বাংলার তরুণেরা কেন কর্মসংস্থানের জন্য শহরমুখী হয়ে যাচ্ছে। আসলে আমাদের আপনি অত্যন্ত একটি কার্যকর এবং যুগোপযোগী প্রশ্ন করেছেন। কেন তরুণরা গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে? আসলে শহরে কর্মসংস্থানের সুবিধা গ্রাম থেকে যথেষ্ট বেশি, আর গ্রামে মানুষ সাধারণত কোনো ব্যবসা বাণিজ্য করার মতো পরিস্থিতি এখন নেই। এর কারণ হচ্ছে মানুষ গ্রামে ইনভেস্ট করতে অনাগ্রহী। নিজেরা প্রবাদে আছে যে গ্রাম আমাদের বাংলার মাটিটা হচ্ছে সোনার চেয়ে খাঁটি, কিন্তু এই সোনাটাকে পরিশ্রমের মাধ্যমে কি সোনা উৎপাদন করতে হবে। কিন্তু আমরা যদি পরিশ্রম ছাড়া যদি এখানে কিছু করতে চাই তাহলে তো হবে না। সৈকত, তুমি যে কথাটা বললে যে আমাদের গ্রামের কর্মসংস্থান যুবকেরা চাইতেছেন, এখন এটার জন্য আমরা উত্তরণের জন্য অথবা কি কি পদক্ষেপ নিলে আমরা এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবো তরুণেরা? দেখুন, আমাদের সন্দ্বীপের কথা আমরা বলতে পারি। প্রথমত, সন্দ্বীপে আগে কারেন্ট ছিল না। আপনি জানেন কারেন্ট আসতে প্রায় দীর্ঘ ৪-৫ বছর হয়েছে। ঠিক আছে, কারেন্ট আসাতে আমাদের এখানে একটা কোনো কিছু করার একটা সম্ভাবনা দুয়ার খুলে গেছে। দ্বিতীয়ত, ধরুন যাতায়াতের যে সমস্যা ছিল, এখন ফেরি আসাতে কিছুটা সেটা লাঘব হচ্ছে। ঠিক আছে, প্রতিদিন প্রায় 20-25টা ট্রাক আসতেছে মাল নিয়ে, কিন্তু এখান থেকে যাওয়ার সময় এগুলো খালি যাচ্ছে। যদি আমরা একটু চিন্তা করি, একটু ভাবি যে আমরা এখান থেকে ট্রাকগুলো খালি যাবে কেন, শুধু এই প্রশ্নটা নিয়ে যদি আমরা কাজ শুরু করি, ঠিক আছে, তাহলে আমাদের অনেক কিছু করার আছে। যেমন ধরুন, আমাদের গত 4-5 বছর এখানে পোল্ট্রি ফার্ম এর অ্যাভেলেবিলিটি হয়েছে। কেন? কারণ সাথে মানুষ একটা জিনিসের প্রতি ঝুঁকছে, লাভ হচ্ছে। এভাবে যখন আপনি কোনো কিছু করতে চাইবেন, হ্যাঁ, যখন আপনার ইচ্ছা থাকবে, আপনি প্রথমে লস খাবেন। ঠিক আছে, লস খেতে খেতে আস্তে আস্তে আপনার কি একটা বেনিফিট আসা যখন শুরু করবে, তখন আপনি কি ব্যবসার মজাটা যখন আসে যাবে, আপনি যখন লাভবান হতে শুরু করবেন, দেখবেন তখন আপনার এই মেন্টালিটিটা, আজকের যে মেন্টালিটি, ইনভেস্ট করার আগে যে মেন্টালিটিটা আপনার থাকে, মানুষ যে ভয় পায়, সেই জিনিসটা থাকবে না। তখন আপনি হাজার লস থাকলেও আপনি ওই যে ব্যবসাটা করতে চাইবেন। ঠিক আছে, এখন ধরুন এই শহরে যদি আমরা কিছু না কিছু যদি আমাদের গ্রাম থেকে পাঠাইতে পারি, আমাদের যুবকদের কাজে লাগিয়ে, ঠিক আছে, তাহলে আমাদের গ্রামটা শহরের চেয়ে বেশি খাঁটি হবে বলে আমি মনে করি। তাহলে গ্রামে ছোট ব্যবসার ক্ষেত্রে যে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা বলে মনে করেন আপনি, আমাদের যে যে যুবকের ক্ষেত্রে আর কি? প্রথমত মেন্টালিটির ক্ষেত্রে। যেমন আমি একজন যুবক, দীর্ঘদিন আমিও বেকার ছিলাম। ঠিক আছে, আপনি জানেন ভাই, আমি দীর্ঘদিন প্রায় 7-8 বছর বেকার ছিলাম। এরকম কি করব, আজকে কি করব, কালকে কি করব, বা কোনটা করলে লাভবান হব, এই নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু এখন আপনি জানেন, কিছুদিন আগে আমি একটা ফার্ম দিলাম। ঠিক আছে, এই যে একটা আস্তে আস্তে নিজের একটা উন্নতি করা, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে যদি কিছু একটা করা হয়, হয়তো আপনি ফার্ম করতে পারেন, বা কিছু হাঁস মুরগি পালন করতে পারেন, বা কৃষির কথা বলতেছি, ঠিক আছে, বা আপনি ধরেন কয়েকটা ছাগল পালন করতে পারেন। এতে করে আপনার আজকে হয়তো 2টা ছাগল, কিন্তু যখন এটা বাচ্চা দেওয়া শুরু করবে, বা আপনার যখন এটা বেনিফিট আসা শুরু করবে, তখন দেখবেন আপনার একটা বিশাল ছাগলের ফল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি এভাবেও ব্যবসাটাকে, আপনার নিজের বেকারত্বটাকেও কি দূর করতে পারেন। আসলে বেকারত্ব দূর করা অত কিছু নয়। সমস্যা হলো কি জানেন, আমরা ইগো মেন্টালিটির মানুষ। আমাদেরকে শহরে যাই এটা করতে হবে, লাখ টাকা কামাইতে হবে, তারপরে কি এই যে মনে করেন বিদেশ যাইতে হবে, হ্যাঁ, শহরে যাই এটা করতে হবে, বাড়ি করতে হবে, এইসব চিন্তাধারা যখন আমরা মাথা থেকে ধীরে ফালিয়ে দেবো, তখন আমাদেরকে কিছু একটা করার মতো
সামর্থ্য অলরেডি আসে যাবে, ঠিক আছে। এই হলো আমার অভিমত। প্রথমত আপনাকে শুরু করতে হবে, লস খাবেন ঠিক আছে, কিন্তু আপনাকে আবার ওটাও যাচাই করতে হবে। এমন একটা ব্যবসা আপনাকে করতে হবে যে ব্যবসাটা চাহিদা থাকে, সমাজে চাহিদা থাকে। এখন আপনি যে জায়গাতে মনে করেন চাহিদা নাই, ধরুন এই জায়গাতে একটা কি বলে, ধরুন একটা মুদিমালার দোকান নাই, ঘর আছে কিন্তু মুদিমালার দোকান নাই, আপনি একটা মুদিমালার দোকান নেই, উঠে ওখানে খাইতে পারেন। আচ্ছা, একটু ছোট্ট একটা প্রশ্ন, ধরেন না আমাদের গ্রামের যে তরুণেরা আছে ওদের তো তেমন পুঁজি নেই, তো এই পুঁজির জন্য মানে গ্রামের তরুণরা তো চাইলে তো সবকিছু করতে পারে না, তো এটার ক্ষেত্রে সরকার কি রকম ভূমিকা পালন করতে পারে? হ্যাঁ, এটা একটা আপনার যৌক্তিক একটা প্রশ্ন। অবশ্যই সবার কাছে টাকা থাকে না, ঠিক আছে, কারণ অনেকের ইচ্ছা থাকলেও টাকা পুঁজির সংকটের কারণে পারছে না। হ্যাঁ, এটা একেবারে বাস্তব সত্য কথা। আবার আপনি দেখবেন সমাজে এমন এমন ফ্যামিলি আছে যাদের কাছে অর্থের অভাব নেই, কিন্তু তারাও এগিয়ে আসতেছে না, বা তারাও কোনো একটা কর্মসংস্থান সুযোগ করে দিচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের এইসব মেন্টালিটিটা প্রথমত নিজেদেরকে দূর করতে হবে, এবং শহরের গ্রামের মানুষদেরকে এটা দূর করতে হবে, এবং পাশাপাশি সরকারের যে উদ্যোগ এগুলোকে আর মানে যে আপনি জানেন সরকার কিছু কিছু সুযোগ সুবিধা দেয় যুবকদের জন্য, ঠিক আছে, নারীদের জন্য, বা ঋণের ব্যবস্থা করে দেয়। এগুলো সব সুযোগ সুবিধা যদি সরকার আরো বৃদ্ধি করে, আরো অ্যাভেলেবিলিটি মানে সহজতর করে, ঠিক আছে, যাতে কোনো কি বলে আপনার হয়রানি যাতে না হয়, ঋণ যাতে সহজভাবে দিতে পারে, তাহলে আমাদের গ্রামের যুবকরা যে কোনো একটা কিছু করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এবং সরকারকে এক্ষেত্রে যথেষ্ট আগ্রহের সহিত, ঠিক আছে, এগিয়ে আসতে হবে। আমাদের প্রায় গ্রামের তরুণেরা যে মানে মোবাইল ইউজ করে, যে মোবাইলের মাধ্যমে যে গ্রামের তরুণরা কিছু উদ্যমী হতে পারবে কিনা, এই জিনিসটা জানতে চাচ্ছি। আজকালকার মোবাইলে আমরা সবাই ব্যবহার করি, অ্যান্ড্রয়েড সেট সবাই কম বেশ ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু ধরেন এই অ্যান্ড্রয়েড সেটে অনেকগুলো আপনার আসে, ভালো দিক আছে, কারণ অনেকগুলো কর্ম কি বলে ক্ষুদ্র যন্ত্রাংশ আমরা অনলাইনে পাই, বা খোঁজ খবর নিলে এটা, যেমন আপনি হয়তো কয়েলের একটা মেশিন নিতে পারেন অল্প দামে, বা আপনি সেলাইয়ের একটা মেশিন নিতে পারেন। এই ধরনের যে ছোটখাটো যে মেশিন গুলো আছে, যদি আমরা নিয়ে কাজ শুরু করতে পারি, তাহলে আমাদের এই যে মোবাইলটা যৌক্তিক কাজে ব্যবহার হবে বলে আমি মনে করি, ঠিক আছে। তাহলে যদি আমরা কোনো জিনিসের থেকে উপকার নিতে চাই, তাহলে এটাকে যৌক্তিকভাবে ব্যবহার করলে আশা করি এখান থেকে ভালো ফলাফল পাবো বলে আমি বিশ্বাস করি। তাহলে মানে আপনার থেকে জানতে পারলাম যে মোবাইলের যে ভালো দিকগুলো আমাদের ভালো কাজে লাগাতে হবে, তাহলে সমাজে যে তরুণেরা আছে তারা ভালো দিকে অগ্রসর হবে, না হলে তো তারা খারাপ দিকে ধাবিত হয়ে যাবে। অবশ্যই মোবাইলের খারাপ দিক আছে, ধরেন মোবাইল মানুষকে বেকারত্ব আরো বৃদ্ধি করে। যদি আমরা যদি আমাদের পজিটিভ দিকটা চিন্তা করি, আমরা পজিটিভ ভাবে কাজ করি, তাহলে আমাদের মোবাইলটা আমাদের কি আয়ের একটা উৎস হবে। যেমন মোবাইলের মাধ্যমে যে মোবাইল ব্যাংকিং এই সিস্টেম, যারা ব্যবসা করে, যে বললেন মুদি দোকান, অনলাইনে যে প্রোডাক্ট গুলা সেল করা অনলাইনের মাধ্যমে, তাহলে এটা মোবাইলে একটু ভালো দিক, এটা যুবকদের জন্য একটা কর্মসংস্থান একটা বৃদ্ধি পাবো বলে আমি অবশ্যই এগুলো নতুন একটা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিচ্ছি, এবং দিন দিন এর ব্যবহার কি আরো বাড়তেছে। সামনে মোবাইল ব্যাংকিংটা আরো সহজলভ্যতর হয়ে যাচ্ছে মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। এখন আপনি আগামী দিনটা আসতেছে, কারণ আপনার হাতে কোনো ক্যাশ টাকা থাকবে না, শুধু মোবাইল, আপনি বিকাশের দোকানে যাবেন, ইলেকট্রিক মানি। তাহলে আমরা যদি মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, তাহলে আপনার কি বলবো, এটাতে সোনায় সোহাগা, এক কথায় আপনি যেভাবে ভালো কাজে ব্যবহার করলে আপনার যথেষ্ট ইনকামের একটা পথ থাকবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানতে পারলাম, যে গ্রামের তরুণদের যে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে যে তরুণেরা যে ভূমিকা পালন করতে পারবে, যেমন মোবাইল ব্যাংকিং ক্ষেত্রে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে পারবে, প্লাস আমাদের যে সরকার যে দৃষ্টিগোচর দিতে হবে যে তরুণদের যে ঋণের ক্ষেত্রে তরুণরা যদি ঋণ সহজলভ্য না করেন, তাহলে তরুণরা ভবিষ্যতেও উদ্যোক্তা হতে পারবে না, এটা আমি মনে করি আর কি। আমাদের যে আলোচক ছিলেন, উনিও সেম আমার এই কথাটা বলছেন। আমি ওনার কাছে আর একটু গ্রাম্য ইয়েতে জানতে চাই, যে পানি প্রশ্ন আর আমাদের গ্রামে, যে আপনি যেহেতু গ্রামে বসবাস করেন, গ্রামের সবচেয়ে কোন খাবার আপনাদের সবচেয়ে খুব ভালো লাগে অথবা প্রিয়? দেখুন, গ্রামটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি এখানে কোনো কিছু ফেলে দেওয়ার মতো, ঠিক আছে। শহরে আপনি হয়তো ধরেন সব আর্টিফিশিয়াল, ঠিক আছে। এখন আজকাল গ্রামটাও ওইরকম হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও গ্রামের সব খাবার আপনি সবগুলোকে কোনটা? আমার মধ্যে সবচেয়ে যে ধরেন এখন সামনে শীতকাল আসতেছে, আমরা ধরেন গ্রামের যে পিঠাগুলো বানাই বা রসা, এগুলো আমার কাছে সবচেয়ে প্রিয় মনে হচ্ছে। ছোটবেলায় কোন দুষ্টামি আপনার এখনো মনে পড়ে হাসি পায়? সবাই মিলে এই লুডো খেলতাম এবং বাজি দিয়ে খেলতাম,
যে হারে যেতে বা আমরা হারিয়ে গেলে তাকে নিয়ে অনেক মস্কারি করতাম, ঠিক আছে, একসাথে তার বাজির টাকা নিয়ে এই দোকানে যেতাম, ওটাতে আমরা সবচেয়ে বেশি এনজয় মানে করতাম আর কি। কখনো যদি আপনি গ্রামের জনপ্রতিনিধি হন তখন আপনার ভূমিকা কি হবে গ্রামকে নিয়ে? আসলে গ্রামটাকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন রয়েছে। ইনশাআল্লাহ যদি আমরা কখনো গ্রামের ওই পর্যায়ে যেতে পারি তাহলে আমাদের প্রথম কাজ হবে তো গ্রামের যুবকদেরকে কোনো না কিছু অন্তত করতে উৎসাহ করা এবং সহযোগিতা করা, ঠিক আছে, যাতে তারা বেকারত্ব জীবনটা না কি বলে বেকারত্বের যে অভিশাপে থেকে মুক্তি পায়, ঠিক আছে। প্রথমত আমাদের গ্রামের আমরা এই ধরনের একটা কাউন্সিল করব বলে মানে আমার যদি আমি কখনো হই তাহলে প্রথমত কাউন্সিল প্রচারণা, এরপর দুই একটা নিজের তহবিল থেকে হলেও দুই একটা এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অন্যদেরকে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য তাদেরকে প্রয়োজনে হাত জোর করে অনুরোধ করবো, ঠিক আছে। হ্যাঁ, এই হলো আমার অভিমত। তাজুল ইসলাম সৈকত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম যে গ্রামের যুবকদের কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে কিরকম ভূমিকা পালন করতে পারে তরুণেরা, এবং সরকার কিরকম ভূমিকা পালন করতে পারে। আমাদের যে প্রিয় তাজুল ইসলাম সৈকত ভাই, উনি তার অনুপ্রেরণামূলক খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আমাদের গ্রাম্য বাংলার সুন্দর একটা আড্ডায় মাধ্যমে যে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করলাম। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।